স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রী আবার সংলাপে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে এবার, বর্তমান রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এইসব উদ্যোগ, এই নিয়ে আজকের আলোচনা সংলাপের এখন তখন কথা বলতে শুরুতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ। স্বাগত আপনাদের জনাব ইকবাল সোবহান চৌধুরী। এই সময় আওয়ামী লীগের বা সরকারের কেন মনে হলো সংলাপ জরুরি? কোনোভাবে কি এটা মনে করার সুযোগ আছে কিনা যে ডক্টর কামাল হোসেন যে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন তা আওয়ামী লীগকে প্রভাবিত করেছে? এবং ডক্টর কামাল হোসেন জাতীয় সংলাপের আহ্বান জানাতে গিয়ে এটিও বলেছিলেন যে 30 ডিসেম্বর যেটা হয়েছে সেটা অবাধ নির্বাচন কেউ বলবে না, সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলি নেওয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করব। ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনীতিতে সংলাপ তো সংঘাতের থেকে ভালো, সন্ত্রাসের থেকে, বৈরিতার থেকে সংলাপ অনেক বেশি ইতিবাচক এবং তার একটা নজিরও আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের প্রাক্কালে তিনি যখন অনেকেই ভেবেছিলেন যে আদৌ এই রাজনৈতিক দল রাজনীতিবিদদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপ হবে কিনা, কিন্তু প্রধানমন্ত্রী সকলকে বিস্মিত করে তিনি কিন্তু একক সিদ্ধান্তে তিনি এই রাজনৈতিক সংলাপ শুরু করলেন। এবং আমাদের রাজনীতিতে তিনি প্রথম সরকার প্রধান যিনি এই রাজনৈতিক সংলাপ শুরু করলেন। 1 নভেম্বর থেকে 7 নভেম্বর প্রায় 70টি দলের সাথে তিনি সংলাপ করলেন এবং সেই সংলাপের একটা সুফল আমরা দেখলাম। সেটি হলো অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে অনেক বিতর্ক থাকবে। যারা জয়ী হবেন তারা একভাবে দেখবেন, যারা পরাজিত হবেন তারা আরেকভাবে বিতর্ক সৃষ্টি করবেন, সেটাও। কিন্তু আমরা 14 সালের নির্বাচনকে যদি আমরা দেখি, সেই তিক্ত অভিজ্ঞতা যে নির্বাচন বর্জন, নির্বাচনকে বানচাল করার জন্য অগ্নিসংযোগ, মানুষ হত্যা ইত্যাদি দেখেছি। কিন্তু এবারে নির্বাচন দেখুন অনেক সেই তুলনায় একেবারেই যাকে বলে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর এই সংলাপটি হলো একটা উপাদান এই অংশগ্রহণমূলক এই নির্বাচনে। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রধানমন্ত্রী সংলাপের মধ্য দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে বা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ সবাই ইতিবাচক বলেছে, ওয়েলকামও করেছে। এখন তিনি মনে করছেন যে একটি ম্যান্ডেট তিনি পেয়েছেন, সেই ম্যান্ডেটটি হলো আগামী 5 বছর দেশ পরিচালনা করা। তো দেশ পরিচালনা তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়ে তিনি কিন্তু বলেছেন যে আমি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নই, আমি সকলের প্রধানমন্ত্রী। এবং সেই হিসাবে তিনি তার এই ম্যান্ডেট, অর্থাৎ যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা যদি পূরণ করতে হয় তাহলে দেশে শান্তি বজায় রাখতে হবে, স্থিতিশীলতা রাখতে হবে এবং একটা সমঝোতা, রাজনৈতিক একটা সমঝোতার আবহ রাখতে হবে। সেই কারণের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান হিসাবে নয়, দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার এই উপলব্ধি থেকে, অনুভূতি থেকে তিনি মনে করছেন যে সংলাপ করে সকলের সাথে একটা সমঝোতা যদি রাখা যায়, আগামী দিনগুলো অন্তত এই জনগণকে শান্ত রেখে জনগণের জন্যে যে ইতিবাচক বক্তব্য পরিষ্কার। আমি শুধু ছোট করে একটি বিষয় জানতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 শুরু থেকেই, আমি যদি আরো স্পেসিফিকলি বলি 2016 পর থেকেই তিনি বারবার বলতে চাইছিলেন যে তিনি আসলে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর চান না। 2018 30 ডিসেম্বর যে নির্বাচনটি হলো সেটি কি তার চোখে কি ঠিক নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভালো নির্বাচন, কিরকম নির্বাচন? না, এখানে একটা প্রশ্ন হলো যে নির্বাচন, প্রথম আমি যেটা বলেছি যে 14 সালে নির্বাচন হয়েছিল একতরফা, সেখানে অংশগ্রহণমূলক ছিল না এবং নির্বাচনকে বানচাল করে যে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, সেগুলো দেখেছি। এবারে অন্তত নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে, সকল দল অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আমি যদি আপনি বলেন জাতিসংঘের যে স্টেটমেন্ট, সেটা যদি আপনি দেখেন এই কথাটি বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে যে
তাদের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটাকেও ইতিবাচক বলে তারা বলেছেন। এখন প্রশ্ন হলো নির্বাচন কিভাবে হয়েছে এ নিয়ে অনেক বিতর্ক চলছে এবং গণফ্রন্ট, ঐক্যফ্রন্ট এবং বিএনপি তারা বলছেন যে তারা স্পেসিফিক তথ্য দিয়ে তারা মামলা করবেন। এবং আমি মনে করি যে তাদের যদি তারা এই ধরনের মামলা তারা যদি সত্যিই করতে পারেন তথ্য দিয়ে, কারণ মুখের কথাতে অনিয়ম হয়েছে মামলা মোকদ্দমা বা নির্বাচন কমিশন। আমি জানতে চাইছিলাম যে যে এটিকে কি আমরা আসলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে মনে রাখবো নাকি কি না। এখানে কিন্তু আমি আবার বলতে চাই, যেমন ধরুন 2014-তে নির্বাচন প্রধান বিরোধী দল নির্বাচন না করার কারণের জন্য একতরফা হয়েছে। এবারেও যে নির্বাচনটি হয়েছে বিরোধী দল, আমি বিশেষ করে বিএনপি বা ঐক্যফ্রন্টের কথা বলবো, তারা একেবারেই একটা অপ্রস্তুতভাবে নির্বাচনটি করেছেন এবং নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণমূলক হয়েছে, যে প্রতিদ্বন্দ্বিতা তার থেকে কিন্তু তারা অনেক দূরে ছিলেন এবং যে কারণের জন্যে তারা মূলত জয়লাভ করার থেকে মূলত তাদের উদ্দেশ্য ছিল যে প্রশ্নবিদ্ধ করা। যেমন ধরুন দুপুর 2টার মধ্যে আপনার তাদের প্রায় 70-80 জনের মতো প্রার্থী তারা প্রত্যাহার করলেন। এখন প্রশ্ন হলো যে দল কিন্তু সিদ্ধান্ত নেয়নি প্রত্যাহার করার, কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যাহার করে নিয়েছে, যে কারণের জন্য যে কেন্দ্রগুলোতে নির্বাচনের হয়েছে সেখানে কিন্তু অনেকটা পরবর্তীতে দেখা গেল যে প্রতিযোগিতা না থাকার কারণের জন্য কিন্তু এই ভোটের সেটাকে আপনি যদি জেনারেলাইজ করে যদি প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে কিন্তু অন্যরকম। না, আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি বলছি যে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। আমরা আসবো আবার আপনার কাছে, জনাব ইকবাল সোবহান চৌধুরী। আমি জনাব মাহফুজুল্লাহর কাছে যেতে চাই। জনাব মাহফুজুল্লাহ, আপনি জানেন যে ডক্টর কামাল হোসেন নির্বাচন নিয়ে আসলে পুনর্নির্বাচন দাবি করেছেন। তিনি বলেছেন যে পুনর্নির্বাচন দেওয়া যেতে পারে সাংবিধানিকভাবে এটি করার জন্য। আমাদের প্রশ্ন, ডক্টর কামাল হোসেন যে এখন ঐক্যফ্রন্টের প্রধান হয়ে কথা বা ঐক্যফ্রন্টের প্রতিনিধি হয়ে কথা বলছেন কিনা, কারণ ডক্টর কামাল হোসেন এটিও বলছেন যে জামায়াত যে নির্বাচনে ধানের শীষ প্রতীক পাবে সেটি তিনি জানতেন না, বিএনপিকে বলার পরও তিনি এটি শোনেন নাই। অন্যদিকে বিএনপির যে প্রধান 2 শীর্ষ নেতা বেগম জিয়াকে কারাগারের থেকে আদালতে নিয়ে আসার সময় বা আদালতের সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তিনি কোনো মন্তব্য করেন নাই নির্বাচন নিয়ে। আর তারেক রহমানও এই নিয়ে কোনো মন্তব্য করছেন না। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সংলাপের আহ্বান তিনি করছেন তার আসলে ডক্টর কামাল হোসেন করছেন তার রাজনৈতিক উপযোগিতা বা রাজনৈতিক তাৎপর্য? আপনার প্রশ্নের জবাব কোত্থেকে শুরু করব সেটা একটু ভাবছিলাম জনাব ইকবাল সোবহান চৌধুরী যখন কথা বলছিলেন। দেখেন 2 দিন বা 3 দিন আগে ওদের শুনলাম যে সংলাপ মাওয়াবাড়ির আবদান না, কেমন না? আবার আজকে শুনছি যে সংলাপ হবে, প্রধানমন্ত্রী সংলাপে ডাকবেন। তো এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য তো আসলে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা এক। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে মজার ব্যাপার যেটা, আমাদের কিন্তু জীবনে বলেন, প্রতিষ্ঠানে বলেন, ট্রেড বডির ইলেকশনে বলেন, সর্বত্র আমরা সংলাপ দেখি। সংলাপ নাই শুধু রাজনীতি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনীতিতে সংলাপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যাক, এখন নির্বাচনের উত্তর পরিস্থিতিতে সংলাপের প্রয়োজন এসছে। কেন এসছে সেখানে আসি। তার আগে যেটা বলতে চাই যে এই যে সংলাপের কথা বলা হলো, প্রধানমন্ত্রী সংলাপে বসবেন, কেন বসবেন, কি নিয়ে বসবেন? দেশ পরিচালনার প্রশ্ন যদি আসে, তো দেশ পরিচালনার জন্য তো একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা একটা সংসদ পেয়েছেন। সেই সংসদে ক্ষমতাসীন দল আপনার একেবারেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যদি ধরে নেই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তো তাহলে সেইভাবে তারা দেশ পরিচালনা করবেন। অন্যদেরকে মারধর করার বা অন্যদেরকে ডেকে এনে তো করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, দেখেন নির্বাচন কেমন হয়েছে এই প্রশ্নের জবাব আমি সরাসরি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ মানুষের চোখের সামনে নির্বাচন হয়েছে। এবং দেখেন গত পরশুদিন পর্যন্ত আপনি জাতীয় ঐক্যফ্রন্টের কথা বাদ দেন, বিএনপির কথা বাদ দেন, এই যে বাম জোটগুলো আপনার প্রেস ক্লাবে গণশুনানি করে যে কথাগুলো বলল, তো তারা এই কথাগুলো বলল কেন? তাদের কি আপনার, কারণ রাজনৈতিকভাবে তো তারা সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী নন বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নন, তারা এই কথা কেন বলতে বাধ্য হয়েছেন? কারণ নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে পারে, কিন্তু নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক বা মানুষের ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকারের ভিত্তিতে নির্বাচনটি হয়নি। সেই কারণে আপনি দেখবেন যে ক্ষমতাসীন জোটের সঙ্গে যারা আছেন এর বাইরের কেউই আপনার এই নির্বাচনকে সঠিক হয়েছে, সুষ্ঠু হয়েছে এই কথা বলেন। এমনকি চরমোনাইর পীর সাহেব পর্যন্ত বলেছেন নির্বাচন ঠিক হয়নি। এখন আপনার বিদেশিদের দেখেন, বিদেশিদের বক্তব্য আপনি আমার চেয়ে
কম উপলব্ধি করেন না। বিদেশিদের স্টেটমেন্টগুলো আপনি যদি এক লাইন পড়েন তাহলে একরকমের অর্থ দাঁড়াবে, আর পুরো স্টেটমেন্টটাকে একসঙ্গে, আপনার এখানে নিশ্চয়ই আছে, পুরোটা একসঙ্গে পড়লে আপনি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এবং দেশের মানুষ মোটামুটি আপনার প্রিন্ট মিডিয়ার কারণে বিদেশিদের স্টেটমেন্টগুলো পূর্ণাঙ্গভাবে তারা পড়েছেন। এখন আসি আপনার যে প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে সংলাপ, হ্যাঁ এখন সরকারকে নির্ধারণ করতে হবে সরকার কিসের ভিত্তিতে সংলাপ চায় সেটা। কামাল হোসেন সাহেব, আমি তো মনে করি যে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি সংলাপের কথা বলেছেন, কারণ সংকট, বিরোধ এগুলো কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধান আনতে পারে না, পৃথিবীর কোথাও আনতে পারে না। আমাদের এখানেও যে দ্বন্দ্ব আছে, যে বিরোধ আছে, সেটা সমাধান করতে হলে সংলাপ করতে হবে। এখন মুশকিলটা হচ্ছে আপনি যে সংলাপে ডাকবেন লোককে, এর এজেন্ডা কি হবে। আমি যেটা সর্বশেষ দেখলাম, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কামাল হোসেন সাহেব বলেছেন যে নির্বাচনের বিষয় নিয়ে যদি সংলাপ হয় তাহলে আমাদের পক্ষে সেখানে অংশগ্রহণ করা সম্ভব। আর নির্বাচন নিয়ে যদি কথা আপনি না বলেন, উনি যে কথাগুলো বলেছেন যে আমাদের মধ্যে আলোচনা হওয়া উচিত, নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে, সাংবিধানিকভাবে ভালো নির্বাচন হতে পারে, সেটা আলোচনা হতে পারে, সেইটা যদি আলোচনা হয় তাহলে এক ধরনের অর্থ দাঁড়াবে সংলাপে। অন্য দিক থেকে আমি যদি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান থেকে দেখি, আওয়ামী লীগের দিক থেকে তো সংলাপের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ তো এই নির্বাচনের ভিত্তিতে আপনার তারা মন্ত্রিসভা গঠন করেছেন, সংসদ গঠন করেছেন, সবই করেছেন, সংসদ সদস্যরা ওত নিয়েছেন। তো আওয়ামী লীগের সংলাপের প্রয়োজনটা কি? আমার কথা হচ্ছে সেখানে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সংলাপের প্রয়োজনটা বোধ করার কথা না, কিন্তু এটা তারা উপলব্ধি করছেন যে একটা সংকট কিন্তু আছে। এই সংকট আপনি আপাতত চাপা দিতে পারবেন, কিন্তু এই সংকট যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, সেই জন্যই সংলাপের প্রশ্নটা সামনে এসছে। আমি যেটি জানতে চাইছিলাম যে ডক্টর কামাল হোসেন কি আসলে এখন ঐক্যফ্রন্টের প্রতিনিধিত্ব করছেন, মানে ডক্টর কামাল হোসেনকে কি এখনো, কারণ ডক্টর কামাল হোসেনের বক্তব্য বিএনপি বা 20 দলের বক্তব্য কিনা সেটি পরিষ্কার হওয়া যাচ্ছে না। দেখেন এখানে মিডিয়ার একটা সবসময় একটা ইয়ে থাকে, দুষ্টুমি থাকে। যতক্ষণ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট আছে ততক্ষণ পর্যন্ত কামাল হোসেন যা বলছেন নিঃসন্দেহে তার মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের যারা অংশীদার তাদের মতামতের প্রতিফলন আছে। আর যদি ঐক্যফ্রন্ট ভেঙে যায় তাহলে আপনি এই প্রশ্ন করতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঐক্যফ্রন্ট না ভাঙবে আনুষ্ঠানিকভাবে। আর আপনি যে দ্বিমতের কথা বলছেন, ভিন্ন মতের কথা বলছেন, দেখেন আমাদের রাজনীতিতেই অতীতে বহু ঐক্যফ্রন্ট হয়েছে, প্রত্যেকের রাজনৈতিক অবস্থান রেখেছে, কিন্তু একটা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে। এখানেও এবারও যে ঐক্যফ্রন্ট, এর লক্ষ্যটা কি ছিল? একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন, যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি এবং জনগণের ফলাফলটা, মতামতটা প্রতিফলিত হয়, ওটাই ছিল মূল কথা। ডক্টর কামাল হোসেন যখন সংলাপের কথা বলছেন যে প্রধানমন্ত্রী যদি ওনাদেরকে সংলাপে ডাকেন এখন, তার মানে কি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা বা 4 দলের নেতারা যেভাবে গিয়েছেন সেভাবেই তারা, উনি তো পরিষ্কার করে দিয়েছেন যে উনি সংলাপে যাবেন যদি এই বিষয়গুলো নিয়ে সংলাপ হয়। তো আগে তো সংলাপের কর্মসূচিটা, মানে এজেন্ডা যেটাকে বলে, সেটা ঠিক হতে হবে, তারপরে সংলাপের প্রশ্ন আসবে। আমরা ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী বলছেন গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত, কিন্তু বিএনপি সংসদে না এলেও কি গণতন্ত্র কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এটা আমাদের প্রশ্ন। বিএনপির নির্বাচিতদের শপথ না নেওয়াটা আপনি কিভাবে দেখছেন? কারণ যদি আমরা আবার প্রধানমন্ত্রীকে কোট করি যে তারপরও যে কটা সিটে তারা যদি জিতেছে, গণতন্ত্রের স্বার্থে তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। এই পার্লামেন্টে আসা না আসা আসলে তাদের মানে গণতন্ত্রের স্বার্থ কিভাবে তাতে রক্ষিত হবে সেটি একটু যেন ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে শুনতে চাই। ইকবাল সোবহান চৌধুরী, আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে নির্বাচনে অল্প আসন পেলেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সংসদে আসা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন। সংসদে না এলে গণতন্ত্র কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে, বিএনপির জন্য গণতন্ত্র আর অপেক্ষা করে আছে কিনা, নাকি গণতন্ত্রের একটা নতুন অধ্যায় তৈরি হলো এখন? গণতন্ত্রটাই কি? সকলের অংশগ্রহণ, রাইট। আপনি সেখানে যেমন বিরোধী দল থাকে, বিরোধী দল কতজনকে নিয়ে বিরোধী দল সেটা তো প্রশ্ন না, প্রশ্ন হলো সকল মতকে নিয়েই কিন্তু একটি গণতন্ত্র। আর এই আমাদের যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা মানেটা কি? আমার দলের এতজন যদি নির্বাচিত না হয় তাহলে আমরা শপথ নেব না, এটা তো এমন কোনো তাদের ম্যানিফেস্টোতে ছিল না। নির্বাচন আপনি কতজন নির্বাচিত হলে নির্বাচন আপনি মানবেন, এমন কোনো ম্যানিফেস্টোতে ছিল না যে আমরা, না একটা কথা,
একটি কথা হলো আপনি যেখানে যেখানে অনিয়ম হয়েছে আপনি সেখানে সেখানে আপনার প্রশ্ন তুলবেন, বিতর্ক তুলবেন, আপনার অভিযোগ তুলবেন, কিন্তু যারা আপনাকে নির্বাচিত করেছেন তারা তো আপনাকে নির্বাচিত করেছেন, আপনি বলেছেন যে আমি পার্লামেন্টে আপনাদের পক্ষ হয়ে জনপ্রতিনিধিত্ব করব, আমি সেখানে বক্তব্য রাখব, সেই হিসাবে আপনাকে তারা নির্বাচিত করেছে। এখন আপনি যদি শপথ না নেন তাহলে যারা আপনাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দেয়নি আমার এলাকার লোক, তারা কিন্তু আপনাকে ভোট দিয়েছে আপনার এলাকার লোক। এখন আপনি যদি শপথ না নেন তাহলে সেই যারা ভোট আপনাকে দিয়েছে তাদের যে রায়টি, সে রায়টিকে কিন্তু আপনি অবমূল্যায়ন বা অপমান করছেন। আমার এখানে অনিয়ম হয়েছে, সেটার জন্য আমি অভিযোগ করব, আমি আন্দোলন করব, বা আমি আদালতে যাব ইত্যাদি। এখন গণতন্ত্রের কথা যেটা আপনি বলেছেন যে 5 জন 6 জন 7 জন লেজিটিমেসি দেওয়া হবে কিনা যদি আমি সংসদে যাই, মানে বিএনপি যদি এরকম ভাবে, আপনি যদি সে কথা বলেন তাহলে আপনার যে নির্বাচনে অংশগ্রহণ করেই তো আপনি লেজিটিমেসি দিয়েছেন। আজকে নির্বাচনে আপনি যদি এই নির্বাচনে যদি 50টা সিট পেতেন, আপনি যদি 60টা সিট পেতেন, তাহলে কি আপনি কি এটাকে লেজিটিমেসি দিতেন না? দিতেন। এখন 5টা বা 7টা 9টা সিট পেয়েছেন, সেই জন্যে আপনি লেজিটিমেসি প্রশ্ন তুলবেন, এটা তো হতে পারে না। আপনি তো যেটাকে বলে পুকুরের পাড়ে আপনি কিন্তু গোসল করার জন্যই গিয়েছেন, যে বললেন যে এই পুকুরে আমি গোসল করব না, এটা তো হতে পারে না। আপনি তো গোসল করার জন্যই ওই পুকুর পাড়ে গিয়েছেন। এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আপনি এই কথাও বলেছেন যে নীরব বিপ্লব হবে, এবং জনগণকে আপনি আহ্বান জানিয়েছেন যে আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন, আপনারা ভোট গণনা পর্যন্ত যাবেন ইত্যাদি ইত্যাদি, এবং আপনারা বলেছেন যে আন্দোলন এবং নির্বাচন আমরা একসাথে করব। এখন প্রশ্ন হলো, আপনি কত সংখ্যক সদস্য আপনি যদি নির্বাচিত হতো তাহলে আপনি এটাকে বলতেন, বলে যেটা ঠিক আছে। কিন্তু ভোটের পার্সেন্টেজের একটা ব্যাপার আছে না, না মানে এইটা কি এরকম, এটা কি এরকম? না, আমি তো একটি কথাই বলেছি আপনাকে, যে প্রশ্ন হলো দুটো। একটা হলো আপনি নিজেই তো এই নির্বাচনটিকে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক আপনি রাখেননি, কারণ রাখেননি আপনার এজেন্ট নেই, আপনার প্রতিযোগিতা নেই, এমনকি নির্বাচনের 4-5 দিন আগে পর্যন্ত আপনার ক্যান্ডিডেট আপনি নির্ধারণ করতে পারেননি, এবং মনোনয়ন বাণিজ্য করেছেন, অনেককে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি ইত্যাদি ইত্যাদি ছিল। সেটা ঠিক আছে, বিএনপির দুর্বলতা ছিল, কিন্তু এটা কি ঠিক যে অনেক মানুষ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেননি, ব্যালট পেপার নাই দেখেছেন, কোন কোন জায়গায় কোন জায়গায় কেচি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কোন কোন জায়গায় বলা হয়েছে যে আপনার লাঞ্চ ব্রেক। না, একটা জিনিস আমরা এই প্রথম ভোটের মধ্যে শুনেছি লাঞ্চ ব্রেকে। না, একটা কথা হলো, আপনি যে কয়েকটি কথার চিন্তা করছেন, প্রায় 40,000-এর উপরে ছিল আপনার কেন্দ্র। আপনি কয়টা সেন্টারের কথা বলছেন? এমনকি বিবিসি একটি সেন্টারের দেখিয়েছে, ব্যালট বাক্স নিয়ে এসছে। 40,000-এর মধ্যে একটি, আপনি এটাকে যেহেতু আপনি জেনারেলাইজ করতে পারবেন, বক্তব্য পরিষ্কার, আপনি জেনারেলাইজ করতে পারবেন। আমার মনে হয় বক্তব্য পরিষ্কার। আমরা একটু জনাব মাহফুজুল্লাহর কাছ থেকে একটু শুনি। জনাব মাহফুজুল্লাহ, মানে আমরা যেটি ধরে নিচ্ছি, আমি আরেকটা কথা বলতে চাই, যেমন বিএনপি বলেছে তাদের যারা প্রায় 288 জন বোধহয় তারা নমিনেশন দিয়েছিলেন তাদের দলের, বলেছেন প্রত্যেককে তাদের নিজ নিজ এলাকার অভিযোগগুলো তথ্য সহকারে দেওয়ার জন্য। এখন পর্যন্ত তারা 100 জনের উপরেও কিন্তু তথ্য অভিযোগ তারা জমা দেননি। আমরা মনে হচ্ছে জনাব মাহফুজুল্লাহ বলবেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী এই কথা বলেছেন, কোনো সদুত্তর দিতে পারবে না বলে ক্ষমতাসীন দল সংলাপে রাজি হচ্ছে না। এর একদিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা এলো যে প্রধানমন্ত্রী সংলাপ করতে চান। এর আগে এই যে দুই একটা, ওই যে জনাব ইকবাল সোবহান চৌধুরী বললেন যে আপনি পুকুর পাড়ে গিয়েছেন গোসল করার জন্য, গিয়ে বলবেন যে গোসল। এখন আমি পুকুর পাড়ে গেছি গোসল করার জন্য, অসুবিধা নাই। আমি গিয়ে যদি দেখি যে পুকুরের পানি নোংরা, এটা আমার গোসলের জন্য উপযুক্ত নয়, তো আমি কি সেখানে, আপনি আমাকে বাধ্য করবেন সেখানে গোসল করছেন আমার জন্য? হ্যাঁ, মানুষ বাধ্য হয়। আমার নেতা লেনিন একসময় বলেছিলেন, আমি যদি তৃষ্ণার্ত হই হয়তো নর্দমার পানি পান করব, কিন্তু সেটা এনে আমি ফ্রিজে রাখবো না আরেকবার খাওয়ার জন্য। আপনি তো জানতেনই পুকুরটা কি, না পুকুর এত নোংরা হবে এটা কেউ জানতো না। এটা বলেছেন যে দরকার হলে আপনি সেটাও বলেছিলেন যে ওই পুকুরের পানি পরিষ্কার করবেন, নীরব বিপ্লব দিয়ে আপনি পুকুরের পানি পরিষ্কার করে ফেলবেন, এবং জনগণ আপনাকে ভোট দিয়ে দেবে। পুকুরের পানি এত নোংরা হবে এটা আমাকে বলা হয় নাই। এখন এখানে প্রশ্নটা এসছে, তো
ওনার যে জেলা সেই জেলাতে প্রচুর ভোট কেন্দ্র আছে, আমার এখানে ছবি আছে, আপনার মানে অ্যাপ্রুভ এসছে, রেজাল্ট শিট এসছে, যেখানে একজন প্রার্থী যিনি সরকার দলীয় প্রার্থী তিনি ছাড়া অন্য কোনো প্রার্থী কোনো ভোট পান নাই। ঠিক আছে, বুঝলাম বিএনপি খারাপ, বিএনপিকে লোকে ভোট দেয় নাই, অন্য যে প্রার্থীরা আছে তারা কি একটা ভোটও পেতে পারেন না? সব শূন্য ভোট পেয়েছেন। এবং এরকম শূন্য ভোট আপনি যদি অন্যদের কথা বাদ দেন, বিএনপি কি করেছে না করেছে, লেট দি ইলেকশন কমিশন রিলিজ অল দি কম্পাইল রেজাল্টস, তখন বোঝা যাবে শূন্য ভোট কোন 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 কেন্দ্রে কোন কোন প্রার্থী কতগুলো কেন্দ্রে পেয়েছেন। ইলেকশন কমিশন সেটা দিচ্ছে না কেন? ওয়াই দে আর সিটিং অন ইট? তারা সব কিছু ভোট শেষ হওয়ার আগে মানে বলে দিতে পারে ভোট নির্বিঘ্নে হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, কত রকমের কত কিছু। আর এই যে আপনি যে প্রশ্নটা তুললেন যে মধ্যাহ্ন ভোজ, আপনি আমাকে বলেন যে এটা উনিও খুব ভালো করে জানেন, অতীতের কথা বাদ দেন, বাংলাদেশে গত 46 বছরের যে সমস্ত কোনো নির্বাচনে মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি, এইটা আমি শুনি নাই। নির্বাচন কমিশন অবশ্য স্বীকার করছে না যে এরকম কোনো বিরতি দেওয়া হচ্ছে। তাহলে মিডিয়া মিথ্যা কথা বলেছে, তাহলে মিডিয়া মিথ্যা কথা বলেছে, এখানে তাই মেনে নিতে হয় আমাদেরকে। আচ্ছা, এবার আপনার ওই যে প্রশ্নে আসি যে গণতন্ত্রের স্বার্থে, প্রধানমন্ত্রী বলেছেন বলেই গণতন্ত্রের স্বার্থে সংসদে যেতে হবে, আমি এটা মনে করি না। আমি অন্যভাবে দেখি জিনিসটাকে। আমি মনে করি বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টে যারা নির্বাচিত হয়েছেন তাদের নিজেদের কারণেই তাদের সংসদে যাওয়া উচিত। কারণ সংসদে গেলে তারা তাদের অধিকারের বিষয়গুলো, অধিকারহীনতার বিষয়গুলো, মানুষের উপরে নির্যাতনের বিষয়গুলো, নির্বাচনে অনিয়মের বিষয়গুলো, আপনার আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে যে সমস্ত অভিযোগ আছে এগুলো সম্পর্কে যেভাবে তারা বক্তব্য দিতে পারবেন, বাইরের থেকে সেই বক্তব্যটা অত ইফেক্টিভলি দিতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনার আজকে জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রচারিত হয়, সেখানে তারা মানুষের কাছে অনেক দ্রুত পৌঁছাতে পারবেন। এখন প্রশ্ন উঠে, তারা প্রশ্ন করছেন যে যদি বন্ধ করে দেয়, তো এখন যদি ওই সময় বন্ধ করে দেয় টেলিভিশন, জানবে সবাই। আচ্ছা, তারা বলছেন যদি আমাদেরকে মারধর করে বের করে দেয়, তো মারধর করে বের করে দিলেও তারা জানবেন। কিন্তু তাদের যাওয়ার আগে যে বিষয়টি সরকারের সঙ্গে তাদের স্পষ্ট করে কথা বলা উচিত যে আমি যদি সংসদে আসি, আপনারা কি আমাকে বিরোধী দলের যেটুকু মর্যাদা সেইটুকু মর্যাদা দেবেন, আমাকে কি কথা বলার অধিকার দেবেন? হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। এই বক্তব্যটি একটু পরিষ্কার করে দর্শকদের বোঝার মতো করে বলেন যে মানে আপনি বলছেন যে আপনি মনে করেন যে বিএনপির লোকজনের বা যারা নির্বাচিতদের সংসদে যাওয়া উচিত। বললাম পরিষ্কার করে, এটা আমার এই অবস্থান পরিষ্কার। আমি আগেও অন্যান্য কয়েকটা চ্যানেলে বলেছি, আমি মনে করি যে যাওয়া উচিত, কিন্তু যাওয়ার আগে তাদের সরকারের কাছে এটা পরিষ্কার করে বলা উচিত যে হ্যাঁ আমি আসব। কিন্তু আসার পরে আপনি আমার মাইক বন্ধ করে দেবেন, আমাকে কথা বলতে দেবেন না, প্রশ্ন উত্থাপন করতে দেবেন না, আলোচনা করতে দেবেন না। এই বিষয়গুলো আমাকে যদি যথাযথভাবে, আমি বিরোধী কিন্তু সেই বিরোধীরও তো একটা মর্যাদা আছে, সেই বিরোধী মানুষের বা দল গ্রুপ যেভাবেই আপনি অভিহিত করেন না কেন, কারণ তারা যদি 8 জন যায় তাহলে একটা বিরোধী গ্রুপ হবেন তারা, এবং সেইটার মর্যাদাটা তাদেরকে যদি না দেয়, না দিলে তো তাদের পথ খোলাই থাকবে, তারা ইচ্ছা করলে পুরোটাই বেরিয়ে আসতে পারবেন সংসদ থেকে। কিন্তু আমি মনে করি আজকে বাংলাদেশের এবং এর বাইরে হচ্ছে যে তারা একটা করলে বাইরে যে নির্যাতনগুলো চলছে তাদের কর্মীদের উপরে, সেখানেও সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরতে পারবেন সংসদের মধ্যে। এটি তো মানে জাতীয় পার্টি হবে হচ্ছে প্রধান বিরোধী দল, না জাতীয় পার্টির কোনো এই ভূমিকা আশা করি না আমি। জাতীয় পার্টি না, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, মানে বিরোধী দলের নেতা বা ওই মর্যাদা তো তারা পাবে। নেতার প্রয়োজন তো নাই। দেখেন আমি আপনাকে বলি, আমাদের দেশে এই ইতিহাস আছে, 1973 সালের নির্বাচনের পরে যখন 7 জন নির্বাচিত হলো, তখন এটা আমাদের কি লেখা আছে যে 30 জন হতে হবে বিরোধী দল হতে হলে? এর আগে আমরা অতীতে দেখেছি এই প্রশ্ন তোলা হয়েছে। তো এইবার 20 জন নিয়ে বিরোধী দলকে মর্যাদা কিভাবে আপনি দিয়েছেন? তাহলে আপনি বিরোধী গ্রুপ হিসাবে তাকে মর্যাদা দেন, সেটা তো দিতে হবে। সেই উদারতা, সেই নমনীয়তা আপনার মধ্যে থাকতে হবে। আমি কিছু করব না, এতিম বালকের মতন তোমরা আসবা, ঘুরে যাবা সংসদে বৈঠকে, এটা তো হতে পারে না। এটা গণতন্ত্রের স্বার্থে হতে পারে। এটি নিশ্চয়ই ইকবাল ভাই প্রসঙ্গে মানে নির্বাচনের প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয় যে 2018 সালের 30 ডিসেম্বর বিএনপি যে নির্বাচনে অংশ নিল, সেটা সংলাপের মাধ্যমে হোক আর যেভাবে অংশ নিল, সে অংশ নেওয়াটা ভুল ছিল কিনা? আমরা জানতে চাইছিলাম যে 2018 30 ডিসেম্বর যে নির্বাচন হলো, বিএনপি অংশ নিয়ে এটি আসলে ভুল করলো কিনা। তারা দাবি জানাচ্ছিল যে তারা আসলে কি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়, যেহেতু তারা একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন করলো, তাদের এক ধরনের মানে 7, 9 বা 10 জন। মানে সমস্যাটা কি হচ্ছে জানেন? সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দলের এক সময়ের একটা বক্তব্যকে যদি আপনি স্থায়ীভাবে ধরে নেন, তাহলে রাজনীতি এগোবে না। রাজনীতি কিন্তু একটা ডাইনামিক বিষয়। আজকে আমি একটা কথা বলেছি, হতে পারে 6 মাস পরে আবার আমি এটার
আরেক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করবো। আর আমি যেটা মনে করি যে 2018 সালের ডিসেম্বরে 30শে ডিসেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট এমনকি বামপন্থী যারা, তারাও কোনো ভুল করেননি। কারণ তাদের কাছ থেকে এটা আজকে পরিষ্কার হয়েছে, তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন সম্ভব না। যেটা 2014 সালে ওই সময় তারা যে কারণে বয়কট করেছেন, সেটাকেই আবার বললেন যে আমরা শেষবারের মতো এটা প্রমাণ করে দিলাম যে দলীয় সরকারের অধীনে সম্ভব না। ভবিষ্যতে কি হবে সেটা রাজনীতি বলতে পারবে, আমি আপনি বলতে পারবো না। সেই জন্যই এটা সঠিক হয়েছে তাদের দৃষ্টিকোণ থেকে, এটা আমি মনে করি সঠিক হয়েছে। জনাব ইকবাল সাহেব বলছেন বিরোধী দলের মর্যাদা না, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই। আপনারা বলছেন মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি ছিল, বিরতি কয়টা সেন্টারে জানি না আমি, মানে বেশ কয়েকটা সেন্টার থেকেই এই অভিযোগ এসেছে। ধরেন 40,000 সেন্টারে কয়টা সেন্টারে মধ্যাহ্ন ভোজের জন্য বন্ধ ছিল? আপনার কাছে কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? বা যারা অভিযোগ তুলছেন তাদের কাছে আছে? নিশ্চয়ই নাই। তারপরে বলা হচ্ছে যে আজকে ইকবাল ভাই আপনি কি এইবার ভোট দিয়েছেন? কে? আপনি? না, আমি গ্রামের বাড়িতে যাইনি। আপনার ঢাকা শহরে আপনি ভোটার নন? ঢাকা শহরে আমি। তো আর কয়জন ভোট দিতে পারেনি এমন অভিযোগটা কয়জন বলেছেন? মানে একটা জিনিস আছে যে আমি ভোট দিতে গিয়েছি, আমার ভোট নেই, এরকম অভিযোগ মিডিয়াতেই বলুন অথবা নির্বাচন কমিশনের কাছে বলুন, কয়জন বলেছেন? এটা একটা জেনারেল একটা কমেন্ট, যে অভিযোগ যে নির্বাচন অনিয়ম হয়েছে, নির্বাচন কারচুপি হয়েছে। এখন প্রশ্নটা হলো যে কারচুপি যদি হয়ে থাকে, কারচুপিটা কিভাবে? ধরুন সিল মেরে ভোট দিয়ে বলা হয়েছে যে রাতেই ভোট হয়ে গেছে। তো সকালবেলা যখন আপনি আপনার এজেন্টরা ছিল, এখন তো ওই যে স্বচ্ছ ব্যালট বাক্স, তা আপনি কি দেখেননি? আর আপনি যদি না দেখে থাকেন, এখন আপনি অভিযোগ তুলছেন হারার পরে, নীরব বিপ্লবের কথা আহ্বান করেছেন। এখন জনগণ নীরব বিপ্লব করেননি, এই জন্য আপনি জনগণের উপরে তো আপনি মানে আপনি ঝাল মেটাতে পারেন না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হলো, বারবার যে কথাটি বলা হচ্ছে যে এই ইলেকশনটি দলীয় সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন হতে পারে না। এখন বিদেশি যারা এসেছিলেন পর্যবেক্ষক, তারা কি বক্তব্য রেখে গেছেন, জাতিসংঘ কি বলছে, বা অন্যান্য রাষ্ট্রসমূহ তারা কি বলছেন, সবই কি ভুল বলছেন? তাদের কাছে কি কোনো মানে তথ্য নেই? শুধু আমার কাছেই তথ্য আছে। বিদেশি পর্যবেক্ষকদের তো আসার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হয়নি। সরকারি যারা এসেছেন, যারা দূতাবাস থেকে যেতে চেয়েছেন, তাদের নিরাপত্তার খাতিরে আসলে বন্ধ। না, আমাকে একটা কথা বলেন, ওআইসি, কমনওয়েলথ, তারপরে সার্ক, তারা এসছেন এবং এখানে এসে তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, সবাই কি একেবারেই সরকারের পক্ষ হয়ে কথাগুলো বলে চলে গেছেন? কিন্তু আপনি যদি পাশাপাশি রয়টার্স, বিবিসি, এপির প্রতিবেদনগুলিও দেখেন, সেখানে কিন্তু এইগুলি বিষয় বারবার এসেছে। আমরা হয়তো কোনো স্ট্যাটিস্টিক্স তাদের কাছে পাই না। আমার কথা হলো যে 40,000 সেন্টারের মধ্যে কিছু সেন্টারে অনিয়ম না হওয়াটা অস্বাভাবিক হতে পারে, কিন্তু আপনি যদি 40,000-এর মধ্যে পার্সেন্টেজে যদি আসেন, তাহলে আপনি সেই পার্সেন্টেজটাকে দিয়ে কি আপনি জেনারেলাইজ করতে পারবেন? যেমন আপনার এখানে অনুষ্ঠান আপনি প্রতি সপ্তাহে 4 দিন করে করেন। এখন কোনো একদিন আপনি হয়তো একটু অপ্রস্তুত ছিলেন, আপনার অনুষ্ঠানটি ভালো হয়নি, তাহলে আমরা যদি বলি যে এই যে ইন্ডিপেন্ডেন্টের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আদৌ ভালো না, এটা কিন্তু কমেন্ট করার কোনো যুক্তিসঙ্গত নয়। তো নির্বাচনকে কেন্দ্র করে আজকে যারা বিরোধী দল, যারা মানে পরাজিত হয়েছেন, এখন পরাজিত যারা হন, তারা স্বাভাবিকভাবেই তারা কিন্তু ঠিক আছে। আমি আপনার পক্ষে আরেকটা কথা, আরেকটা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, কারণ এটা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা মানে নির্বাচন হোক বা ইয়ে হোক, আমরা সঙ্গে সঙ্গে বলে অভিযোগ আছে। অভিযোগের কথাগুলো বলে তো বিএনপি বলেছে আমরা আদালতে যাব। ওকে, আমিও কিন্তু তাদের এই বক্তব্যকে ওয়েলকাম করি। আদালতে আপনি আসুন, তথ্য নিয়ে আসুন। আদালতের সামনে যদি আপনি তথ্য দিতে পারেন, যে তথ্যগুলো আমরা মিডিয়া বা সাধারণ মানুষ চোখে দেখেনি, সেখানকার ক্যান্ডিডেটের কাছে নিশ্চয়ই সে তথ্য থাকতে পারে। আমরা আসলে এইবারের একদম শেষ পর্যায়ে আমি যদি ধরে নিই যে এবার আসলে শতকরা 80%
মানুষ ভোট দিয়েছেন, আমি যদি ধরে নিই শতকরা 80 ভাগের মধ্যে শতকরা 78 ভাগ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, আমি যদি এটাকে অঙ্ক করে এরকম করে বার করি যে বাংলাদেশের 95 ভাগ মানুষ এখন আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা 90 ভাগ মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করেন, এইটা কি আসলে মানে মানে আমি বলবো যে মানে এই ম্যাজিকটা কি করে হলো? আপনি যদি 2008 সালে নির্বাচন না 2008 সালে নির্বাচন যদি বলেন, আপনি 2008 সালে তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগের ভোট, তো তাহলে 43% থেকে 90% কি করে হবে? না, ভোট যেটি পড়েছে, আপনি বিরোধী দল যদি কোনো ভোট না পেতে পারে, তাহলে যদি আপনি ভোটের হিসাবও বলেন তাহলে তো 85% এর চেয়ে বেশি আওয়ামী লীগের না, আপনি টোটাল ভোট থেকে ডাবল হয়ে যাবে 2008 টোটাল থেকে। ভোট কাস্ট যেটা হয়েছে, আপনার 2008 সালেও কিন্তু সেই ধরনের ভোটই কাস্ট হয়েছে, 78% এর উপরে ভোট কাস্ট হয়েছে। ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে আপনি তো 8 সালে বিরোধী দল কতগুলো সিট পেয়েছে, কতগুলো জায়গাতে প্রতিযোগিতা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এখানে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ইকবাল ভাই, আমি সিটের হিসেবে যেতেই চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে এমন কি ম্যাজিক হলো যেটা 43 থেকে ম্যাজিক একটি না, এখানে যদি জনগণ আমাকে প্রত্যাখ্যান করে আপনাকে যদি ভোট দেয়, তাহলে ম্যাজিকটি আপনার জন্য নয়, আমার ব্যর্থতার কারণে। জনগণের মধ্যে তো আসলে বাংলাদেশের আওয়ামী লীগের বা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন এরকম দলও রয়েছে, আমরা যেরকম পপুলার ভাবে বলে থাকি, তো তাদেরও নির্দিষ্ট একটা ভোট রয়েছে, কিন্তু কোনো ভোটেরই প্রতিফলন নাই। এটা একটা মানে ইয়ার মতো মনে হয় না? এই প্রতিফলন না থাকার কারণের জন্য তো আপনি জিতেছেন আপনার কারণের জন্য নয়, আমার ব্যর্থতার কারণের জন্য। বিএনপি আজকে সেই ব্যর্থতা তারা দলীয়ভাবে, সাংগঠনিকভাবে, প্রার্থী হিসাবে এলাকায়, আমি তো বললাম যে আপনি 4 দিন আগে পর্যন্ত আপনার ক্যান্ডিডেট আপনি পরিবর্তন করছেন, তাই এখন এসে পুরো নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কিন্তু সেখানে কিন্তু আপনি পাচ্ছেন না, এবং বিশ্বও কিন্তু আজকে এই নির্বাচনকে নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করছে না। আর আপনি যেটা বললেন যে সংসদে যাওয়া, আমি মাহফুজুল্লাহ সাহেব বলছেন যে সরকারি দলের সাথে বা সরকারের কাছ থেকে নিতে হবে। আমি মনে করি তারা জিতেছেন, জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তার এলাকায় তিনি ম্যান্ডেট পেয়েছেন, তিনি যাবেন নিজের অধিকার নিয়ে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, সরকার তাকে গ্রহণ করবে কি করবে না এর উপরে নির্ভর করে নয়, তার নিজের অধিকার নিয়ে তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার ভূমিকা পালন করবেন জনগণের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে। এবং আমি মনে করি 2014 সালে নির্বাচনে না গিয়ে বিএনপি যে মহাভুল করেছিলেন এবং যার খেসারত আজকে তারা দিচ্ছেন, এরা যদি আজকে শপথ গ্রহণ না করে বয়কট না মানে তারা যদি পার্লামেন্টে না যান, তাহলে সিমিলার টাইপের ভুল তারা করবেন এবং যেটার থেকে তারা উঠে আসতে পারবেন না। কি কথা বলা হচ্ছে যে জামায়াতকে নেয়া যে হয়েছে সেটি ডক্টর কামাল হোসেন তিনি জানতেন না, এখন তিনি বলছেন অতীতে জামায়াতকে রাজনীতি চিন্তা করে নেই, ভবিষ্যতে পরিষ্কার যে জামায়াতকে রাজনীতি করব না। এখন যদি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জামায়াত ছাড়ার কথা বলেন ডক্টর কামাল হোসেন, সেটি আসলে কিভাবে বিবেচনা হওয়া উচিত, আর নির্বাচনের ক্ষেত্রে ফলের ক্ষেত্রেও এই সিদ্ধান্তটি আসলে কতটা প্রভাব রেখেছে বা মনোনয়ন দিতে দেরি করা? আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এই জামায়াতের প্রসঙ্গটা বা অন্যান্য প্রসঙ্গ বিএনপির এই ফলের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে নাকি এখন ঐক্যফ্রন্টের ক্ষেত্রে এই দাবি উঠতে পারে কিনা জামায়াতকে ছেড়ে? তার আগে একটু বলি নেই যে ইলেকশন রিগিং সম্পর্কে বলা হচ্ছে একটা জেনারেল কমেন্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। 1 2 নম্বর হচ্ছে আমার এখানে একটা খুব ওই যে গণতন্ত্রের স্বার্থে, কারণ যদি প্রধানমন্ত্রী গণতন্ত্রের স্বার্থে যারা বিরোধী তাদেরকে সংসদে যাওয়ার অনুরোধ জানান, তাহলে গণতন্ত্রের তো কতগুলো নিয়ম কানুন আছে, কতগুলো সেট রুলস আছে, এবং পার্লামেন্টে গণতন্ত্র কীভাবে এই যে উনি বললেন তারা যাবেন অধিকার নিয়ে না, তারপরেও কতগুলো সেট রুলস থাকে, পার্লামেন্ট কিভাবে চলবে, কতখানি আপনার, তো সেইটা না মেনে আপনারা আসবেন, বসলে বসবেন, খাইলে খাবেন, না খাইলে না খাবেন, এইটা তো অ্যাটিটিউড হতে পারে না আপনি যদি ডেমোক্রেসিকে ফাংশনাল করতে চান। 3 নম্বর হচ্ছে এই ইলেকশন রেজাল্ট নিয়ে এত উদ্বেগ কেন, এত আলোচনা কেন? আওয়ামী লীগের ভিতরেও তো অনেক উদ্বেগ আছে, তারা তো অত স্ট্রংলি ডিফেন্ড করতে পারে না। 1 2 নম্বর হচ্ছে বিএনপি ভেসে গেছে, বিএনপি পতিত হয়ে গেছে, তো বিএনপিকে নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো কেন আওয়ামী লীগ আলোচনা করে? আমার কাছে এটা পরিষ্কার না। কি নিশ্চয়ই একটা মাথা ব্যথার কারণ আছে, নাহলে তো এটা আপনি আলোচনা করতেন না। তো বিএনপি তো পতিত শক্তি, প্রতিপক্ষকে অনেক বড় হারানোর পরে একটা মজা না, আপনি তো আপনি মজাটা প্রতিদিন মজা নিচ্ছেন, আপনি মজাটার জন্য ডুগডুগি বাজান,
প্রতিপক্ষ তো নাই আপনার এখানে, প্রতিপক্ষ আর কি, প্রতিপক্ষ তো শূন্য এখন। কারণ যারা আপনি যাদেরকে আজকে বিরোধী দল বানিয়েছেন তারা তো আপনার সঙ্গে একই প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। কাজে তারা যে ওইটা বলবেন যে আমরা আজকে বিরোধী হয়েছি, এটা তাদের নৈতিক কোনো ইয়ে নাই, তাদের মনোবল নাই। আচ্ছা, আর ওই যে জামাতের কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ওই কারণে ফলাফলের কোনো এইরকমই হতো ফলাফল। জামাত অন্য জামাত এইটাই হতো ফলাফল। এইটাই মনোনয়ন বাণিজ্য বা মনোনয়ন আগে ঠিক করা না। শুনেন, মনোনয়ন বাণিজ্যের কথা যদি বলেন, মনোনয়ন বাণিজ্য সব জায়গায় হয়েছে। আমি ওই জিনিসটা আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী অন্যভাবে নেবেন না। প্রধানমন্ত্রী যদি না থাকতেন, আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যের অবস্থা কি দাঁড়াতো আমরা দেখতে পেতাম। মনোনয়ন বাণিজ্য কি শুধু বিএনপির মধ্যে হয়েছে অভিযোগ? জাতীয় পার্টিতে তো পত্রিকা একেবারে সমানভাবে ছাপা হয়েছে। 3 নম্বর হচ্ছে, মনোনয়নের বাণিজ্যের বা মনোনয়ন সম্পর্কে যদি প্রশ্নের অবকাশ না থাকতো, তাহলে আমাদের প্রধানমন্ত্রী ওপেন লেটার দিলেন কেন অন্য ক্যান্ডিডেটসের প্রতি, মানে তার দলের কি জন্য দিলেন? তো এগুলি তো হয় কি, এগুলি আপনি একতরফা ভাবে ওই যে যারা দেখতেন এই তার চলন বাঁকা, এখন আপনি বিএনপিকে গাল দিবেন, ইচ্ছা হয়েছে গাল দিতে থাকেন, গাল দিতে থাকেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনার দৃষ্টিতে যদি বিএনপি একেবারে পতিত শূন্য শক্তি হয়ে থাকে, তো বিএনপিকে নিয়ে আলোচনা না করাই তো বাঞ্ছনীয়। এই সময় নষ্ট করে লাভ কি? আপনার আমাদের এই এনার্জি নষ্ট করার তো কোনো মানে নেই। এই বিএনপির পক্ষ থেকে, বিএনপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারবার যে এজেন্টদের থাকতে বলা হয়েছিল, সেটির খালেদ আপনি আবার সেই পুরনো তর্কে যাচ্ছেন। আমি সেখানে যেতে চাই নাই। এজেন্ট থাকার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ ছিল না, ফুল স্টপ। এরপরে কেন ছিল না সেটা করতে গেলে আপনার আজকে এই অনুষ্ঠান শেষ হবে না। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। না, আমরা এখানে আমি একটু কথা বলতে চাই। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগের এজেন্ট রাখার পরিবেশ ছিল না, কিন্তু তারা ছিল। এখানেই হলো আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে পার্থক্য, যে আওয়ামী লীগ প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করতে পারে এবং নিজের সংগ্রাম করে নিজের অবস্থানটাকে টিকে রাখতে পারে। ভাই 2001 সালে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির যে পুনরাবৃত্তি হবে না, সেটাই তো শেখ হাসিনা আমাদের কথা দিলেন। না, একটা কথা হলো, 2001 সালে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, নির্দলীয় সরকারের অধীনে। আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে মাহফুজুল্লাহ সাহেব বললেন যে পরিবেশ ছিল না, তো সেই পরিবেশ তো 2001 সালে আওয়ামী লীগের জন্য ছিল না। কিন্তু আওয়ামী লীগ সেই পরিবেশের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা ছিল। বিরূপ পরিবেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকতে পারে, কিন্তু বিরূপ পরিবেশে কেন থাকে না সেটা তো তাদের। আর বিরূপ পরিবেশই তো হওয়ার কথা না। না, যিনি আমাদেরকে বলেছেন যে ভোট এবং ভাতের অধিকার দেওয়ার জন্য তিনি রাজনীতি করেন, তার তো বিরূপ পরিবেশ। উনি একা ইচ্ছা করলে তো দিতে পারবেন না, কারণ আপনাকে তো খেলার জন্য যে পাশাপাশি দুটো আবাহনী এবং মোহামেডান একটা টিম যদি একেবারেই দুর্বল হয়ে যায়, তাহলে যতই আপনি আরেকটা দল ভালো খেলা দেখাতে চান, পারবেন না। মানে সেই দুর্বলতা তো কোনো ভাইরাস বা অলৌকিক কারণে হয় নাই, সেই দুর্বলতা তো সেটা তো মানে সরকারি দলের বা আওয়ামী লীগের মার খেয়েই তো একটু দুর্বল না। তো আওয়ামী লীগ তো গেলে যে ফলাফল অন্যরকম হয়, এটা ফুটবলের মধ্যে অনেক উদাহরণ আছে। এখন আমাকে বলেন, আওয়ামী লীগও তো 2001 সালে মার খেয়েছিল, কিন্তু তারা মাঠ ছেড়ে যাননি। আর বিএনপি কেন মাঠ ছাড়া? কারণটি হলো, আপনি বাণিজ্যের কথা বলছেন, কে বাণিজ্য করেছে? বিএনপির নেতারা এখানকার কেউ বাণিজ্য করেছেন তারেক সাহেব, তিনি লন্ডনে বসে আছেন। সেইটা বাংলাদেশের পার্টি পলিটিক্স এরকম, শীর্ষ নেতারা যাকে মনে করবেন তাকে আসলে না, এখানকার শীর্ষ নেতারা এরকম নমিনেশন দেন না। আওয়ামী লীগের অন্তত 5 জন সাংগঠনিক সম্পাদক বাদ পড়েছে। সেটা তো তারেক রহমান ওখানে বসে বাণিজ্য করেছেন। এগুলো আমার মনে হয় এইসব অভিযোগগুলি অভিযোগ। আর এটা তো বিএনপির পক্ষ থেকেই বলেছেন। বিএনপির পক্ষ থেকে এনাম আহমেদ চৌধুরী সাহেব নিজে এই অভিযোগ তুলেছেন। চৌধুরী সাহেব যিনি 25 বছর একটা দল করে, যে মানুষ বলতে পারে না আমি কোনোদিন রাজনীতি করি নাই, তো তার কথা আমাকে বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। আজকে যখন উনি বিএনপিতে ছিলেন, তিনি ছিলেন একজন শ্রদ্ধাভাজন। আওয়ামী লীগের মধ্যে অনেক শ্রদ্ধাভাজন ছিলেন, আপনি জানেন এটা খুব ভালো করে। একটা জিনিস হলো যে বিএনপিতে যতদিন উনি ছিলেন ততদিন উনি ছিলেন একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনপির। আর যখন বিএনপি থেকে যখন বেরিয়ে আসছেন, তখন তার কথাটা আপনাদের কাছে পছন্দ হচ্ছে না। উনি বলেছেন, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আধা সেকেন্ড লাগবে। উনি বলেছেন আমি 25 বছর বিএনপি রাজনীতি করি নাই। তাহলে তুমি ছিলে কেন এই দলের মধ্যে? তোমাকে খুব বাধ্য করেছে? এইটাই হচ্ছে এই সব লোকজনের নৈতিক অধঃপতন। আমি সেটা বলেছি, আমি তো বলি নাই যে উনি উচ্চ পদে ছিলেন না। উনি যতদিন বিএনপির মধ্যে ছিলেন ততদিন এই খালেদ মাহমুদ সাহেবরা বিএনপিকে প্রতিনিধিত্ব করার জন্য কে নাম আহমদ চৌধুরী সাহেবকে আনতেন। রাইট।
এখন Right. এখন উনি যখন বিএনপির বিরুদ্ধে চলে গেলেন তখন উনি না, খারাপ লোক। কিন্তু জনাব এটা তো মাহফুজুল্লাহ ঠিক না। খারাপ লোকের চেয়ে বড় কথা বলছে যে তিনি বলছে যে আমরা তাকে বিএনপি করার জন্যই এনেছিলাম, কিন্তু আমি তিনি যেটা এখন বলতে বলছেন যে চাচ্ছি, উনি বিএনপি করেন করেন নাই কোনোদিন। তাহলে সেটা উনি উল্লেখ টকশোতে তো আর একটি এতদিন তো- চ্যানেলে টকশোতে স্পষ্ট বলছে যে আমি কোনোদিন বিএনপি রাজনীতি করি না। তো তাহলে তুমি আপনি ছিলা কেন দুই- ওখানে? আপনি দুই আড়াই যুগ ধরে হ্যাঁ, তো আমি তাকে talk show বলে দিব আপনার আপনাকে, নেতা কোন talk হিসাবে show-তে আপনি তাকে স্বীকৃতি দিয়েছেন। না সেইটা ঠিক আছে, ভাই, কিন্তু নেতা হিসেবে তো কিন্তু কথা শোনেন, হচ্ছে যে এটা আমরা আপনিও আসলে- জানেন আরেকটি নেতা জিনিস হিসেবে জি, দল আমাদের একেক কিন্তু শেষ সময়- করে দিতে হবে। হ্যাঁ, না, আরেকটি শেষ করে। জিনিস আমি বলতে চাই, সেটা হলো পার্লামেন্টে প্রধানমন্ত্রী আজকে যে আহ্বান জানিয়েছেন, জি। তিনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি লিডার অফ দ্য হাউস। রাইট, পার্লামেন্টের লিডার অফ দ্য হাউস হিসাবে তার একটি দায়িত্ব হলো যারাই নির্বাচিত হয়েছেন, সেটা সরকারি দল হোক অথবা আহ্বান জানানো। বিরোধী দল হোক, প্রত্যেকের স্বার্থ, মানে অর্থাৎ যে স্বার্থ বলতে আমি বলতে চাচ্ছি প্রতিনিধি হিসাবে যে অধিকার, সেটি সংরক্ষণ করার দায়িত্ব তার আছে। সেই হিসাবে তিনি আহ্বান জানিয়েছেন। এই আহ্বান তারা রাখবেন কি রাখবেন না সেটা তাদের জনাব ব্যাপার। ইকবাল চৌধুরী, এই এক জনাব- লাইন শুধু বলি যে ওই যে লিডার অফ দি হাউস হিসাবে তিনি যখন আহ্বান জানান, তাদের স্বার্থ সংরক্ষণ করাটাও কিন্তু লিডার অফ দি হাউসের দায়িত্ব। নিশ্চিত করতে হবে। জনাব মাহফুজুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।